ব্যোমকেশ হাতের ঘড়ি দেখিয়া বলিল, 17 মিনিট রয়েছে মাত্র। অতএব চটপট আমার কৈফিয়ত দাখিল করে স্টেশন অভিমুখে যাত্রা করব। বৈকুণ্ঠবাবুর হত্যাকারীর অ্যারেস্টের ফলে শহরে বিরাট উত্তেজনা সৃষ্টি হয়েছিল বলাই বাহুল্য। ব্যোমকেশই যে এই অঘটন সম্ভব করিয়াছে তাহাও কি জানি কেমন করিয়া চারিদিকে রাষ্ট্র হইয়া গিয়াছিল। শশাঙ্কবাবু প্রীতি ও সন্তোষের ভাব চেষ্টা করিয়াও আর রাখিতে পারিতেছিলেন না। তাই আমরা আর অযথা বিলম্ব না করিয়া কলিকাতায় ফিরিয়া যাওয়াই মনস্থ করিয়াছিলাম। কৈলাসবাবু তাহার পূর্বতন বাসায় ফিরিয়া আসিয়াছিলেন। তাহার শয়নকক্ষে বিদায়ের পূর্বে আমরা সমবেত হইয়াছিলাম। শশাঙ্কবাবু, বরদাবাবু ও অমূল্যবাবু উপস্থিত ছিলেন। কৈলাসবাবু শয্যায় অর্ধশায়ন থাকিয়া মুখে অনভ্যস্ত প্রসন্নতা আনিবার চেষ্টা করিতেছিলেন। পুত্রের উপর মিথ্যা সন্দেহ করিয়া তিনি যে অনুতপ্ত হইয়াছেন তাহা স্পষ্টই প্রতীয়মান হইতেছিল। তিনি হঠাৎ বলিয়া উঠিলেন, এখন বুঝতে পারছি, ভূত নয়, পিশাচ নয়, শৈলেনবাবু। উফ, লোকটা কি ধরিবাজ! মনে আছে একবার এই ঘরে বসে চেঁচিয়ে উঠেছিল, আগাগোড়া ধাপ্পাবাজি। কিছুই দেখেনি, শুধু আমাদের চোখে ধুলো দেবার চেষ্টা। সে নিজেই যে ভূত এটা যাতে আমরা কোনো মতেই না বুঝতে পারি। যা হোক, ব্যোমকেশবাবু এবার কৈফিয়ত পেশ করুন, আপনি বুঝলেন কিভাবে? সকলে উৎসুক নেত্রে ব্যোমকেশের পানে চাহিয়া রহিলেন। ব্যোমকেশ একটু হাসিয়া আরম্ভ করিল, বরদাবাবু, আপনি কিছু মনে করবেন না। প্রেতজনী সম্বন্ধে আমার মনটা গোড়া থেকেই নাস্তিক হয়েছিল। ভূত পিশাচ আছে কিনা এই প্রশ্ন আমি তুলছি না, কিন্তু যিনি কৈলাসবাবুকে দেখা দিচ্ছেন তিনি যে ভূত প্রেত নন, জলজ্যান্ত মানুষ, এই সন্দেহ আমার শুরুতেই হয়েছিল। আমি নেহাত বস্তুতান্ত্রিক মানুষ, নিরেট বস্তু নিয়ে আমায় কারবার করতে হয়। তাই অতি ইন্দ্রিয় জিনিসকে আমি সচরাচর হিসেবের বাইরে রাখি। এখন মনে করুন, যদি ওই ভূতটা সত্যি মানুষ হয় তবে সে কে এবং কেন এমন কাজ করছে, এই প্রশ্নটা আগেই মনে আসে। একটা লোক খামোকা ভূত সেজে বাড়ির লোককে ভয় দেখাচ্ছে কেন? এর একমাত্র উত্তর, সে বাড়ির লোককে বাড়ি ছাড়া করতে চায়। ভেবে দেখুন, এ ছাড়া আর অন্য কোনো সদুত্তর থাকতে পারে না। বেশ, এখন প্রশ্ন উঠছে, কেন বাড়ি ছাড়া করতে চায়? নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে। কি সে স্বার্থ? আপনারা সকলেই জানেন, বৈকুণ্ঠবাবুর মৃত্যুর পর তার মূল্যবান হীরা জহরত কিছুই পাওয়া যায়নি। পুলিশ সন্দেহ করে যে তিনি একটা কাঠের হাতবাক্সে তার অমূল্য সম্পত্তি রাখতেন এবং তার হত্যাকারী সেগুলো নিয়ে গিয়েছে। আমি কিন্তু এটা এত সহজে বিশ্বাস করতে পারিনি। বৈকুণ্ঠবাবুর চরিত্র যত দূর বুঝতে পেরেছি তাতে মনে হয় তিনি মূল্যবান হিরে মুক্ত কাঠের বাক্সে ফেলে রাখবার লোক ছিলেন না। কোথায় যে তিনি সেগুলোকে রাখতেন তা কেউ জানে না, অথচ এই ঘরেই সেগুলো থাকত। তাহলে এখন প্রশ্ন, সেগুলো কোথায় থাকত? কিন্তু এই প্রশ্নটা এখন চাপা থাক। এই ভৌতিক উৎপাতের
একমাত্র যুক্তিসঙ্গত কারণ এই হতে পারে যে বৈকুণ্ঠবাবুর হত্যাকারী তার জহরতগুলো নিয়ে যাবার সুযোগ পাননি, অথচ কোথায় সেগুলো আছে তা সে জানে। তাই সে এ বাড়ির নূতন বাসিন্দাদের তাড়াবার চেষ্টা করছে, যাতে সে নিরুপদ্রবে জিনিসগুলো সরাতে পারে। সুতরাং বুঝতে পারা যাচ্ছে যে ভূতই বৈকুণ্ঠবাবুর হত্যাকারী। বৈকুণ্ঠবাবুর মেয়েকে প্রশ্ন করে আমার দুটো বিষয় খটকা লেগেছিল। প্রথম, তিনি সে রাত্রে কোনো শব্দ শুনতে পাননি। এটা আমার অসম্ভব বলে মনে হয়েছিল, কারণ তিনি এই ঘরের নিচেই শুতেন। অথচ তার বাপকে গলা টিপে মারবার সময় যে ভীষণ ধস্তাধস্তি হয়েছিল তার কোনো কিছুই তিনি শুনতে পাননি। আততায়ী বৈকুণ্ঠবাবুর গলা টিপে কোথায় তিনি হীরে জহরত রাখতেন সে খবর বার করে নিয়েছিল, অর্থাৎ তাদের মধ্যে বাক্য বিনিময় হয়েছিল। হয়তো বৈকুণ্ঠবাবু চিৎকারও করেছিলেন, অথচ তার মেয়ে কিছুই শুনতে পাননি। এ কিভাবে সম্ভব? দ্বিতীয় কথা, বাপের আত্মার সদ্গতির জন্য তিনি গয়ায় পিণ্ড দিতে অনিচ্ছুক। আসল কথা, তিনি জানেন তার বাপ পেটজনি প্রাপ্ত হয়নি, তাই তিনি নিশ্চিন্তে আছেন। প্রকৃতপক্ষে পেটজনি যে কে তা সম্ভবত তিনি জানেন, নচেৎ একজন অল্প শিক্ষিত স্ত্রীলোক জেনে শুনে বাপের পারলৌকিক ক্রিয়া করবে না, এ বিশ্বাসযোগ্য নয়। বৈকুণ্ঠবাবুর মেয়ে সম্বন্ধে অনেকগুলো সম্ভাবনার অবকাশ রয়েছে, সবগুলো তলিয়ে দেখার দরকার নেই। তার মধ্যে প্রধান এই যে তিনি জানেন কে হত্যা করেছে এবং তাকে আড়াল করবার চেষ্টা করছেন। স্ত্রীলোকের এমন কে আত্মীয় থাকতে পারে যে বাপের চেয়েও প্রিয়? উত্তর নিষ্প্রয়োজন। বৈকুণ্ঠবাবুর মেয়ে যে সুচরিত্রা সে খবর আমি প্রথম দিনই পেয়েছিলাম, সুতরাং স্বামী ছাড়া আর কেউ হতে পারে না। বৈকুণ্ঠবাবুর জামাই যে হত্যাকারী আর তার একটা ইঙ্গিত গোড়াগুড়ি পেয়েছিল। প্রেতাত্মাটা 15 হাত লম্বা, দোতলার জানালা দিয়ে অবলীলাক্রমে উঁকি মারে। সহজ মানুষের পক্ষে এটা সম্ভব নয়, মই ব্যবহার করেও না। মই ঘাড়ে করে অত শীঘ্র অন্তর্ধান করা সম্ভব নয়। তবে এর উত্তর রণপা। নাম শুনেছেন নিশ্চয়ই। দুটো লম্বা লাঠি, তার ওপর চড়ে সেকালের ডাকাতেরা 20-30 ক্রোশ দূরে ডাকাতি করে আবার রাতারাতি ফিরে আসত। বর্তমানকালে সার্কাসে রণপা চড়ে অনেক খেলোয়াড় খেলা দেখায়। রীতিমতো অভ্যাস না থাকলে কেউ রণপা চড়ে ঘুরে বেড়াতে পারে না। কাজেই হত্যাকারী যে সার্কাস সম্পর্কিত লোক হতে পারে এ অনুমান নিতান্ত অশ্রদ্ধেয় নয়। বৈকুণ্ঠবাবুর বকাটে জামাই সার্কাস দলের সঙ্গে ঘুরে বেড়ায়, নিশ্চয়ই ভালো খেলোয়াড়, সুতরাং অনুমানটা আপনা থেকেই দৃঢ় হয়ে ওঠে। কিন্তু সবাই জানে জামাই দেশে নেই, 8 বছর নিরুদ্দেশ। সে হঠাৎ এসে জুটল কোথা থেকে? সেদিন এই বাড়ির আস্তা করে ঘুরে বেড়াতে বেড়াতে একটা কাগজের টুকরো কুড়িয়ে পেয়েছিল। অনেক দিনের জীর্ণ একটা সার্কাসের ইস্তাহার। তাতে আবার সিংহের ছবি তখনও সম্পূর্ণ মুছে যায়নি। তার উল্টো পিঠে হাতের অক্ষরে কয়েকটা বাংলা শব্দ লেখা ছিল। মনে হয় যেন কেউ চিঠির কাগজের অভাবে এই ইস্তাহারের পিঠে চিঠি লিখেছে। চিঠির কথাগুলো অসংলগ্ন, তবু
তা থেকে একটা অর্থ উদ্ধার করা যায় যে স্বামী অর্থাভাবে পড়ে স্ত্রীর কাছে টাকা চাইছে। অজিত, তুমি যে শব্দটা সাথী পড়েছিলে সেটা প্রকৃতপক্ষে স্বামী। বোঝা যাচ্ছে স্বামী সুদূর প্রবাস থেকে অর্থাভাবে মরিয়া হয়ে স্ত্রীকে চিঠি লিখছিল। বলা বাহুল্য, অর্থ সাহায্য সে পায়নি। বৈকুণ্ঠবাবু একটা লক্ষ্মী ছাড়া পত্নীত্যাগী জামাইকে টাকা দেবেন এ কথা বিশ্বাস্য নয়। এই গেল বছরখানেক আগেকার ঘটনা। 2 বছরের মধ্যে এই শহরে কোনো সার্কাস পার্টি আসেনি। অতএব বুঝতে হবে যে প্রবাস থেকেই স্বামী এই চিঠি লিখেছিলেন এবং তখনও তিনি সার্কাসের দলে ছিলেন। সাদা কাগজের অভাবে ইস্তাহারের পিঠে চিঠি লিখেছিলেন। কয়েক মাস পরে স্বামী একদা মুঙ্গেরে এসে হাজির হলেন। ইতিমধ্যে কোথা থেকে টাকা জোগাড় করেছিলেন জানি না। তিনি এসে সাস্তান নিশি ভদ্রলোকের মতো বাস করতে লাগলেন। মুঙ্গেরে কেউ তাকে চেনে না। তার বাড়ি যশোরে আর বিয়ে হয়েছিল নবদ্বীপে। তাই বৈকুণ্ঠবাবু জামাই বলে ধরা পড়বার ভয় তার ছিল না। বৈকুণ্ঠবাবু বোধ হয় জামাইয়ের আগমন বার্তা শেষ পর্যন্ত জানতেই পারেননি। তিনি বেশ নিশ্চিন্তে ছিলেন। জামাইটি কিন্তু আড়ালের থেকে শ্বশুর সম্বন্ধে সমস্ত খোঁজখবর নিয়ে তৈরি হলেন। শ্বশুর যখন স্বেচ্ছায় কিছু দেবেন না, তখন জোর করেই তার উত্তরাধিকারী হওয়া সংকল্প করলেন। তারপর সেই রাত্রে তিনি রণপায়ে চড়ে শ্বশুরবাড়ি গেলেন। জানালা দিয়ে একেবারে শ্বশুর মশাইয়ের শোবার ঘরে গিয়ে অবতীর্ণ হলেন। এই আকস্মিক আবির্ভাবে শ্বশুর বড়ই বিব্রত হয়ে পড়লেন। জামাই কিন্তু নাছোড়বান্দা। কথায় বলে জামাতা দশম গ্রহ। বাবাজি প্রথমে শ্বশুরের গলা টিপে তার হীরা জহরতের গুপ্তস্থান জেনে নিলেন। তারপর তাকে নিপাত করে ফেললেন। তিনি বেঁচে থাকলে অনেক ঝঞ্ঝাট, তাই তাকে শেষ করে ফেলবার জন্যেই তৈরি হয়ে এসেছিলেন। কিন্তু নিশ্চিতভাবে হীরা জহরতগুলো আত্মসাৎ করবার ফুরসত হল না। ইতিমধ্যে নিচে স্ত্রীর ঘুম ভেঙে গিয়েছিল। তিনি এসে দৌড় ঠেলাঠেলি করছিলেন। তাড়াতাড়ি জামাইবাবু একটি মাত্র জহরত বার করে নিয়ে এসে সেই রাত্রির মতো প্রস্থান করলেন। বাকিগুলো যথাস্থানেই রয়ে গেল। বৈকুণ্ঠবাবু জহরতগুলি রাখতেন বড় অদ্ভুত জায়গায়, অর্থাৎ ঘরের দেওয়ালে। দেওয়ালের চুন সুরকি খুঁড়ে সামান্য গর্ত করে তাতেই মণিটা রেখে আবার চুন দিয়ে গর্ত ভরাট করে দিতেন। তার পানের বাটায় যথেষ্ট চুন থাকত, কোনো হাঙ্গামা ছিল না। বার করবার প্রয়োজন হলে কান খুশকির সাহায্যে চুন খুঁড়ে বার করে নিতেন। জামাইবাবু একটি জহরত দেওয়াল থেকে বার করে নিয়ে যাবার আগে গর্তটা তাড়াতাড়ি চুন দিয়ে ভর্তি করে দিলেন। কিন্তু তাড়াতাড়িতে কাজটা ভালো হয় না। তার বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ চুনের ওপর আঁকা রয়ে গেল। বৈকুণ্ঠবাবু তার মণি মুক্তা কোথায় রাখেন এই প্রশ্নটা প্রথমে আমাকেও ভাবিয়ে তুলেছিল। তারপর সেদিন এই ঘরে পায়চারি করতে করতে যখন ওই আঙুলের টিপ চোখে পড়ল, তখন এক মুহূর্তে সমস্ত বুঝতে পারলুম। এই ঘরের দেওয়ালে যত্রতত্র চুনের প্রলেপের আড়ালে 2.5 লক্ষ টাকার জহরত লুকানো আছে। এমনভাবে লুকানো আছে যে খুব ভালো করে দেওয়ালে পরীক্ষা না করলে কেউ ধরতে পারবে না। শশাঙ্ক, তোমাকে মেহনত করে এই 50টি জহরত বার করতে হবে। আমার আর সময় নেই, নইলে আমি বার করে দিতুম। তবু পেন্সিল দিয়ে দেয়ালে ঢেঁড়া এঁকে দিয়েছি, তোমার কোনো কষ্ট হবে না। যাক, তাহলে আমরা জানতে পারলুম যে জামাই বৈকুণ্ঠবাবুকে খুন করে
একটা জহরত নিয়ে গেছে এবং অন্যগুলো হস্তগত করবার চেষ্টা করছে। কিন্তু জামাই লোকটাকে, নিশ্চয়ই সে এই শহরেই থাকে এবং সম্ভবত আমাদের পরিচিত। তার আঙুলের ছাপ আমরা পেয়েছি বটে, কিন্তু কেবলমাত্র আঙুলের ছাপ দেখে শহর শুদ্ধ লোকেদের ভিতর থেকে একজনকে খুঁজে বার করা যায় না। তবে উপায়, সেদিন প্ল্যাঞ্চের টেবিলে সুযোগ পেল। টেবিলে ভূতের আবির্ভাব হলো। আমি বুঝলুম আমাদের মধ্যে একজন টেবিল নাড়ছেন এবং তিনিই হত্যাকারী। ভূতের কথাগুলোই তার শ্রেষ্ঠ প্রমাণ। একটা ছুতো করে আমি আপনাদের সকলের হাত পরীক্ষা করে দেখলুম। শৈলেনবাবুর সঙ্গে আঙুলের দাগ হুবহু মিলে গেল। সুতরাং শৈলেনবাবুই যে হত্যাকারী তাতে আর সন্দেহ রইল না। আপনাদেরও বোধহয় আর সন্দেহ নেই। বরদাবাবুর শিষ্য হয়ে শৈলেনবাবুর কাজ হাসিল করবার খুব সুবিধা হয়েছিল। লোকটি বাইরে বেশ নিরীহ আর মিষ্টভাষী, কিন্তু ভিতরে ভিতরে বাঘের মতো ক্রূর আর নিষ্ঠুর। দয়ামায়া স্থান ওর হৃদয়ে নেই। ব্যোমকেশ চুপ করিল। সকলে কিছুক্ষণ নির্বাক হয়ে রহিলেন। তারপর অমূল্যবাবু প্রকাণ্ড একটা নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিলেন, আহ, বাঁচলুম। ব্যোমকেশবাবু, আর কিছু না হোক বড়দার ভূতের হাত থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন। যে রকম করে তুলেছিল, আর একটু হলেও আমিও ভূতে বিশ্বাসী হয়ে উঠেছিলাম। আপনি বড়দার ভূতের রোজা। আপনাকে অজস্র ধন্যবাদ। সকলে হাসিলেন। বরদাবাবু বিড়বিড় করিয়া গলার মধ্যে কি বলিলেন। শুনিয়া অমূল্যবাবু বলিলেন, ওটা কি বললে? সংস্কৃত বুলিয়া ওড়াচ্ছে মনে হলো। বরদাবাবু বলিলেন, মুক্তিকং ন গজে গজে। একটা হাতির মাথায় গজমুক্তা পাওয়া গেল না বলে গজমুক্তা নেই, এই কথা সিদ্ধ হয় না। অমূল্যবাবু বলিলেন, গজের মাথায় কি আছে কখনো তল্লাশ করিনি, কিন্তু তোমার মাথায় যা আছে তা আমরা সবাই জানি। ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল, 17 মিনিট উত্তীর্ণ হয়ে গেছে, এবার তাহলে উঠল। নমস্কার। তারাশঙ্করবাবুর কাছে আগেই বিদায় নিয়ে এসেছি। মহাপ্রাণ লোক, তাকে আবার আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাবেন। এসো অজিত, সময় হয়ে গেছে।